হামাসের জঙ্গি ঘাঁটি রয়েছে। শুধু তাই না, তো সামাজদার খেলে ইশারা বি কাফি। একজন কূটনীতিবিদ যখন এই কথা বলে, ভারত কি 13টা নাকি 19টা ঘাঁটিতে জঙ্গি প্রশিক্ষণ চলতেছে, এটা কি ইউনূস সরকারকে দেয়নি? তারা কি তার প্রতিবাদ করেছিল? করেনি। আমাদের বাংলাদেশের মাদ্রাসাগুলোতে গিজ গিজ করে কি এমনি? যাত্রাবাড়িতে মাদ্রাসায় গিজ গিজ করে, সাভারে গিজ গিজ করে, উত্তরায় আর কিছুদিনের মতো আরো বেশি গিজ গিজ করবে। ব্যাঙ্গের ছাতার মতো সারা দেশে মাদ্রাসা পয়দা হচ্ছে। এইখানে হামাসের পক্ষে সিম্পেথি থাকবে না, তা কি করে হয়? এই দেশের নাস্তিক আস্তিক চিঙ্কুবাম শাহবাগে গলায় আপনার কে ফায়া পরে মিছিল করে, এরা জানে না রাখারা? এই দেশের নাস্তিকেরা, বামেরা, হিন্দুরা গলায় কাফিয়া বাঁধে, হামাসি জঙ্গিদের কাফিয়া বাঁধে তারা মিছিল করে। এতে কি নতুন করে জানার বোঝার বাদ আছে ইসরায়েলে? ইসরায়েল তো জানে যে এখানে কে বা কারা কি, সবই তারা তারা জানে না মানে? আপনার মনে থাকার কথা, ডক্টর ইউনূস যখন ক্ষমতায়, ইসরায়েলের একটা কার্গো বিমান ঢাকা বিমানবন্দরে অবতরণ করেছিল। এর আগে 2টি বিমান পাকিস্তানের বিমানবন্দরে অবতরণ করেছিল। এগুলো কি কাকতালীয়? যারা এগুলো, ইসরায়েলের যে রাষ্ট্রদূত যে কথাটা সেখানে বলেছে, তিনি তো এটা জেনে বুঝেই বলেছেন। সমাজদারকে লিয়ে ইশারা বি কাফি তিনি দিয়ে দিয়েছেন। আবার দেখলাম আমাদের সংবাদপত্রে বলতেছে এখানে কোনো প্রমাণিত নয়। তো বাংলাদেশে একটা লোক ইসরায়েলের পক্ষে মিছিল করেছে? এখানে সব জঙ্গি হামাসের পক্ষে মিছিল করে, আমাদের সংবাদদাতারা সেটা জানেন না? এমনকি যিনি সংবাদ পাঠ করলেন তিনিও তো হামাসের পক্ষে, তিনি নিজেও তো হামাসের পক্ষে। সেই বাংলাদেশের যতগুলো পত্রিকাতে, এই মিডিয়াতে হামাসের নিউজ পড়ে তারা সবাই নিজেরাও তো হামাসের পক্ষে। এটা কে না জানে? এটা তো ওপেন সিক্রেট। এটা তাদের, হ্যাঁ 40 বছর ঠিকই বলেছেন। 40 বছর যাবতই বাংলাদেশে জঙ্গিবাদের চাষাবাদ হচ্ছে, কোনো সমস্যা নেই, স্বীকার করে না। বাংলাদেশে কি পাকিস্তান প্রেমী নাই? কে না জানে? বাংলাদেশের মুসলমানরা তো ঠাড়া ভরা মিথ্যা কথা বলে, আর জামাতের তো মিথ্যা কথা তুলনাই নাই। তারা সংসদে দাঁড়িয়ে বলে তার বাপ মারা গেছে 71 সালে, কিন্তু সে পয়দা হয়েছে 81-তে। এরকম মিথ্যা কথা, ঠাড়া ভরা মিথ্যা কথা বলা লোক আছে। মানে 71 সালে তারা কত মিথ্যা, তারা 71-এর গণহত্যাকে তারা স্বীকার করবেই না। যারা ঠাডা পড়া মিথ্যা কথা সংসদে বলে, তার বাপে বলে সে নাকি ভালো ছেলে। ভালো ছেলেই যদি এরকম মিথ্যা কথা বলে যে তার বাপ মারা গেছে জীবিত থাকতে, তাহলে জামাতের যারা খারাপ বদমাইশ ইতর, তাদের অবস্থাটা কি? আমাদের এখানে যে আরেকটা দৃশ্য আপনি দেখিয়েছেন, আমাদের মুস্তাকা প্রধানমন্ত্রী গুলি করতেছে, এটা কি আসলে একটা প্রধানমন্ত্রীর সাথে যায়? মনে হয় যায় না। না, আমার দৃষ্টিতে যায় না, যাওয়া উচিত না। একটা প্রধানমন্ত্রী এটা করা উচিত না। তাহলে তরুণীরা এই গোলাগুলি শিখে যাবে। এটা তার তিনি বুঝতে পারেন কিনা আমি জানি না। তিনি সিনেমা দেখতে গেলে মানুষ সিনেমা দেখা শিখবে কিনা জানি না, কিন্তু তিনি যদি এরকম গোলাগুলি করেন তাহলে মানুষ গোলাগুলির প্রতি অনুপ্রাণিত হবে, কোনো সন্দেহ নেই। আর মার্শাল্লাহ আমাদের ভাবির পোলাদের মামাকে দেখাইলেন, আগে ছিল ক্লিন শেপ, হজ করে আইসে নাকি, আমরা হজ করে আইসে মক্কা মদিনা থেকে ঘুরে আইসে দেখলাম দাঁড়িয়ে ফ্রেঞ্চ কাট দাড়ি বানিয়ে ফেলেছে। কয়দিন পরে এই দাড়ি আস্তে আস্তে বড় হবে। যাই হোক, আমরা বাংলাদেশে একজন দাড়িওয়ালা সেনাপতি পেয়ে গেলাম। আমরা এর আগে কোনো সেনাপতিকে আমরা দাড়ি দেখি নাই। জিয়াউর রহমানেরও দাড়ি দেখি নাই, জেনারেলের সাথেও দাড়ি দেখি নাই, কোনো জেনারেলের দাড়ি দেখি নাই। এই যে শুরু হলো জেনারেল, দাড়িওয়ালা জেনারেল, এগুলো আমরা বুঝি। এগুলো কিন্তু সিমটম, সিমটম বোঝাচ্ছে যে এরা পাকিস্তান হয়ে, তুরস্ক হয়ে, হামাস হয়ে ঘুরতেছে, ইরান হয়ে ঘুরতেছে এই দাড়িওয়ালা সেনাপতি। কারণ বিলিভ অ্যান্ড বিহেভিয়ার একসাথে চলে, বিহেভিয়ার বিলিভ এগুলো একসাথে চলে এবং চলতে থাকবে। এগুলো চলতে থাকবে, কারণ একটা মানুষের বিশ্বাসের সাথে তার আচরণ যাবে, তার আচরণের সাথে তার বিশ্বাস যাবে। আমাদের সেনাপতি সাহেব যে কাজটা করলেন, তার সাথে তার বিশ্বাস যাচ্ছে, আমরা বুঝতে পারতেছি। তিনি যে আগামী দিনের জামাতের আমির হতে যাচ্ছেন এটা আমরা বুঝতে পারি, অথবা তিনি যে আগামীতে হিজবুত তাহরিরের কর্ণধার হতে যাচ্ছেন আমরা এগুলো বুঝতে পারি। তার দাঁড়িয়ে আমাদের এখন বলে দেয়। আমার যে সংশয় ছিল, যেটা আমি বারবার ইউটিউব চ্যানেলগুলো বলতাম, ফেসবুকে লিখতাম, কলামে লিখতাম, সেখানে আমি বলতে চেয়েছি যে ঢাকার উত্তরায় ক্যান্টনমেন্টের আশেপাশে, সাভারে
বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় এই যে ডাউস আকারের ডাউস আকারের পোস্টার থাকতো হিজবুত তাহরিরের, এগুলো বাংলাদেশের সেনাবাহিনী যেগুলো করাতো, এগুলো কিন্তু আমরা বুঝতে পারছিলাম। আমরা সন্দেহ করতাম যে এগুলো সেনাবাহিনীরই কোনো কুকর্ম হতে পারে। এখন সেগুলো প্রমাণ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। ধীরে 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 সেনাবাহিনীতে যে জামাতি, হেফাজতি, এমনকি চরমনায়ের পীরের মুরিদ রয়েছে, হিজবুত তাহরিরের জঙ্গি রয়েছে সেনাবাহিনীতে, ধীরে ধীরে তা দৃশ্যমান হতে যাচ্ছে। আর হামাস সেই কথাটাই, সন্দেহটা তুলে ধরেছে মানুষের কাছে। এটা তাদের গবেষণা বহু আগেরই আছে, এটা নতুন কিছু না, এটা আমরা সবাই জানি। আমরা কেউ বলি না, ভাসুরের নাম নিতে মানা। বাংলাদেশের কে না জানে যে এইখানকার সবাই হামাসের সমর্থক, জঙ্গি হামাসের সমর্থক, কে না জানে? তো ইসরায়েলের গবেষণা করতে হবে না। ভদ্রলোক এ নিজেও তো হামাস জঙ্গি সমর্থক। তাকে আমি বলতে চাই, এত দরদ দেখাইতেছেন রোহিঙ্গা জঙ্গিদের জন্য, যুদ্ধ করতে পাঠাইতে চান, তাদের জন্য আন্তর্জাতিক শেল্টার চাইলেন। আপনার বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানরা যে ভারতে গিয়ে হামলা দিতেছে, দিন মজুরগিরি করতেছে, তারপর কামের বুয়াগিরি করতেছে, তাদের ব্যাপারে তো টু শব্দটি করতে দেখলাম না। এত মর্দ এই অফিসার, এত মর্দ এই অফিসার, এই অফিসারকে বলেন না একটু বার্মাতে গিয়ে রোহিঙ্গাদের সাথে যুদ্ধ করতে? মানে বাটপারের একটা, আমি বলছি তো, বাংলাদেশের যারা মুসলমান, এরা দাঁড়িয়ালার চাইতে, মোল্লাদের চাইতে এরা বেশি বিপজ্জনক, এরা বেশি বাটপার। কেন বেলুচিস্তানে মুসলমানদের পক্ষে টু শব্দটি করে না কেন এই সেনাবাহিনী? টু শব্দটি করে না কুর্দি মুসলমানের জন্য, কুর্দিদের জন্য তো টু শব্দটি করতে দেখি না। মানে পেয়ারা পাকিস্তানিয়াদের হতেই হবে, ভারত বিরোধী হইতে। বার্মাতের সমস্যা, সমস্যা হলো বার্মাতে রোহিঙ্গা নিয়ে এনে ভারতকে টেনে আনে কেন? মানে আসলে দিন শেষে এরা, মানে বার্মা যদি এদের মা বোনকে নিয়ে যায় কোনো সমস্যা নাই, 150 জেলে তুলে নিয়ে গিয়েছিল বার্মার সন্ত্রাসীরা। তাহলে তো আরাকান আর্মিরও, তার ভাষায় তারা তো যোদ্ধা, তাই নয় কি? মানে কি যে বলে, এটা যে তার উপরেই পড়বে, সেনাবাহিনীর সাহেব কোটটাই পরে সেটা ভুলে গেছে। উনার উচিত জুব্বা টুব্বা পরে একটা অন্য একটা অস্ত্র নিয়ে আফগানিস্তান বার্মার মাঠে চলে যাওয়া, দেখি কি পারে। টেলিভিশনের এখানে বকর বকর করে কেন? এত বক্তব্য দিতে আসে, ওখানে যাক না দেখি। বাংলাদেশের আর্মিরা তো এগুলো এগুলো কোনো কামেরই না, এগুলো সব ধ্বজভঙ্গ আর্মি বাংলাদেশে। যখন 12 লক্ষ আসলো ঠেকালো না কেন? এত মর্দ বাংলাদেশের আর্মি। আমার দেখি বিজিবি যায় ভারত বাংলাদেশ সীমান্তে পাহারা দেয় বাংলাদেশ জনগণ নিয়ে, ওইখানে যায় না কেন? বার্মাতে যায় না কেন? বার্মা কি ওর মায়ের ভাতার হয়ে দেয় নাকি? দেখলে কাপড় চোপড় নষ্ট হয়ে যায়? কোনটা? সেনাবাহিনী এত বড় মর্দ, পেটটা এরকম বানাইছে, পেটকে। আমি তার থেকে বয়স আমার একেবারে কম, আমি তার মতো, আমি তো ফিট, আনফিট না তো, তার দেখেই তো বোঝা যায় সে 2.25 কিলোমিটার যাইতে পারবে না। চেহারা দেখে বোঝা যায় ওটা আর্মি অফিসার। দেখে তো মনে হয় যে এটা পাটের দেখে তো মনে হয় যে এটা কোন, কি বলবো আর, ডায়াবেটিস এর রুগী। আমাদের বডি কি, আমার বয়স কি তার চেয়ে একেবারে কম? আমার শরীর কম ফিট, এটা ফিট আছে নাকি? যাইতে পারবে নাকি? 1 কিলোমিটার হাইটে যাইতে পারবে এই লোক? পারবে না, চাপা মারে। রোহিঙ্গাদের এটা হইলো ওইটা হইলো। এরা আসলে এরা তো পেয়ারা পাকিস্তানি। বাংলাদেশের আর্মির অর্ধেকই হচ্ছে জঙ্গিবাদী চিন্তা চেতনা মানসিকতার অধিকারী। আমি বহু সেনাবাহিনী মানুষের সাথে চলছি, তাদের মাইন্ড সেট আপ টপ টু বটম সবগুলো জঙ্গিবাদী। আমি আওয়ামী লীগের সেনাবাহিনীর লোক পাইনি যে বঙ্গবন্ধু প্রশংসা করছে। আমি আওয়ামী লীগের পক্ষে বলে কোনো সৈনিক পাইতাম না, সব পেয়ারা পাকিস্তানি। খালেদা জিয়ার প্রীতি, জিয়ার প্রীতি, এরশাদের প্রীতি। আমি একটা আওয়ামী লীগের সময়ক, যখন খোদ আওয়ামী লীগ ক্ষমতায়, আমি কোনোদিন কোনো সেনাবাহিনী মুখে প্রশংসা দেখি নাই। বঙ্গবন্ধু বা শেখ হাসিনার দেখি নাই আমি। কোনো মোল্লার কাছে কোনোদিন শুনি নাই। মোল্লারা তো ওই যে ওয়াজের লোভে, টাকা পয়সা লোভে একটু একটু করতো। একজন তো বঙ্গবন্ধুর প্রশংসা করতে করতে, শেখ হাসিনার প্রশংসা করতে করতে জামাতের এমপি হয়ে গেছে। এটা হচ্ছে ভণ্ড। এই বাংলাদেশের মিলিটারি, এগুলো হচ্ছে, আমি বললাম তো, বাংলাদেশের মোল্লার মিলিটারি বাংলাদেশটাকে ধ্বংস করবে। স্বাধীনতার পক্ষে নয়, এই মোল্লা মিলিটারি বাংলাদেশ স্বাধীনতার পক্ষে নয়। বার্মার রোহিঙ্গাদের কথা বলতেছে, সেইখানে ভারতকে টেনে আনে। আপনি দেখবেন এদের স্বভাব। এদের 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 যদি পেটে বদবায়ু হয়, ওটার জন্য ভারতকে দায়ী করে। ওই যে দেখেন না, আরেকটা আছে কি যেন, শাহরিয়ার নাকি ফাহারিয়ার, কেস কি বান্দির পুরা অরিজিনাল।
নামের আগে বালিশটা লাগায় শাহরিয়ার, এটা হইলো বলছে না যে মুক্তিযোদ্ধারাই নাকি এই দেশে দর্শন করছে, বুঝতে পারছেন তো? কয়দিন পরে এরা কি বলবে জানেন, যেটা আমি বারবার বলে আসছি, যে একটা সময় আসবে বাংলাদেশে যে মাদ্রাসায় যে বলাৎকার হয়, বলবে এটা ভারতের মৌলবীদের টাকা দিয়ে করায়। এই কথাটা একদিন না একদিন তারা বলবে, আপনি অপেক্ষা করেন, দেখতে থাকেন। তবে আমাদের বাংলাদেশ, বারবার যেটা বলি, শুধু মোল্লায় ধরলেও দেশ ধ্বংস হয়ে যাইতো, শুধু মিলিটারি ধরলেও দেশ ধ্বংস হয়ে যাইতো। এই বাংলাদেশটার পিছিয়ে লেগেছে মোল্লা আর মিলিটারি একসাথে। এই দেশকে আপনি ধ্বংস থেকে রক্ষা করতেই পারবেন না, করতেই পারবেন না আপনি। আমার মনে হয় এই দেশটাকে আমরা রক্ষা করতে পারতেছি না, আমাদের কপালে খুব দুঃখ আছে। আর আমিও চাই, এতদিন আমি চাই নাই যে ভারত বাংলাদেশ যুদ্ধ হোক। ভারত যুদ্ধ করতে চাইবে না, আসলে একটা যুদ্ধ দরকার। এরা প্রত্যেকেই এক একজন ঠিকাদার হিসেবে কাজ করেছে। ওয়াজ নসিহত, ওয়াজ তো আসলে বাংলাদেশে তো ধর্মসভার কিছু হয় না, এটা তারা রাজনীতি সরাসরি করতে পারে না, প্রকাশ্য করতে পারে না। তাই তারা কৌশলে সেখানে মুক্তিযুদ্ধ বিরোধী, নারী বিদ্বেষী, ভারত বিদ্বেষী, সভ্যতা সংস্কৃতি বিজ্ঞান বিরোধী বক্তব্য, শিক্ষা বিরোধী বক্তব্য তারা দিয়ে গেছে। যার জন্য আজকে আমরা দেখি সংসদে সাহস পায় না সঙ্গীত শিক্ষক নিয়োগ দিতে। এই মন্ত্রিসভা, বিএনপির মন্ত্রিসভা মৌলবাদকে এত আস্কারা দিয়েছে, এটা ফল আমাদের ভুগতে হবে। আমরা ভুগতে হবেই। যেমন আওয়ামী লীগ মৌলবাদকে আশ্রয় দিয়েছিল, মৌলবাদ তাদেরকে উচ্ছেদ করেছে। এই বিএনপির কপালে শনি আছে, তার মানে আমাদের বাংলাদেশের কপালে শনি আছে। কারণ এই মৌলবাদ হামাস ইস্যুস নিয়ে গভর্নমেন্ট কিছু বলছে না, আর হচ্ছে হামাস ইস্যু কোথায় কতদূর যেতে পারে? আমার তা মনে হচ্ছে না, এরা ভয় পায় আমি মনে করি। এটা ঠিক যেটা আমি বলেছি এর আগে, যে বিএনপি যেদিন, কিন্তু এটা তো বিএনপি পারবে না, সেটা হলো বিএনপি যেদিন জামাতকে বাইন তালাক দিবে, বাংলাদেশে মৌলবাদী রাজনীতি জিরো হয়ে যাবে। কারণ আওয়ামী লীগ প্রশ্রয় দিবে না, তাহলে এরা কোথায় যাবে? এগুলো পুনঃমূষিক ভব হয়ে যাবে, ব্যাঘ্র আবার মুশিক হয়ে যাবে। জাস্ট বিএনপি এদের বলবে জামাতের এই মৌলবাদী রাজনীতিকে তালাক দিলাম, বাইন তালাক, কালকে জামাত শেষ, হেফাজত শেষ, আইপির শেষ, কিছুই থাকবে না। এগুলো এগুলো বেলুন যেমন ফোটা করে দিলে হাওয়া হয়ে যায়, বেলুনটা যায় শেষ, এরা ওইরকম হয়ে যাবে। কিন্তু বিএনপি তো এদের ছাড়তে পারবে না, কারণ বিএনপির অর্ধেক সমর্থক নেতাকর্মীকে জামাত বিএনপি হেফাজতের কর্মী, এরা সরাসরি বিএনপির অর্ধেক ডাইরেক্ট জামাত বিএনপির কর্মী, হেফাজতের কর্মী। এমনকি আওয়ামী লীগেরও কিছু লোক জামাতের, মানসিকভাবে তারা জামাত হয়ে গেছে। এটা তাদের দীর্ঘদিনের প্রক্রিয়া করে আসছে। একদিকে কিছু কোট্টায় পড়া লোক আছে, যাদের দেখবেন কোট্টায় পড়া আসলে এরা মৌলবাদী, চরম মৌলবাদী। ওই কমি মাদ্রাসার ছাত্রটা মগজ আর তার মগজ এক, শিক্ষার বিরোধিতায় মৌলবাদ। এই জন্যই তো দেখবেন ওই যে কি ফরাদ মাজারে খাদেম সল্লুমিয়া সলিমুল্লাহ খান, দেখেন না বলে যে মাদ্রাসার শিক্ষা দেখে নাকি পৃথিবীর সেরা ইউনিভার্সিটি হয়েছে। মানে বুঝতে পারতেছে তো। আর এই যে কোট্টায় পর একটা দেখলেন না সেনাবাহিনী, এদের বুটি তা হাঁটুর নিচে থাকবেই, জাস্ট ফুড চেইনটা কেটে দিবে। কারণ যুদ্ধে আপনি কতজন মানুষকে মারতে পারবেন? একটা পর্যায়ে ভারতের বিরুদ্ধেই আন্দোলন শুরু হবে যদি এখানে যুদ্ধ করে। কারণ বাংলাদেশের মানুষের উপরে যুদ্ধ করলে, 18 কোটি মানুষের দেশ, মিসাইল হামলা করলে মানুষ বাঁচবে নাকি? পালে পালে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। তখন ভারতের ভিতরেই, ভারত বিরোধী যারা, ভারতের ভিতরে চিঙ্কুবাম মুসলমান, এরা খেপে যাবে। কারণ এরা জানেন যে যখন চীনের সাথে যুদ্ধ হয়েছিল 62-তে, ভারতের বামেরা সব চীনের পক্ষে ছিল। পৃথিবীর ভারত একটা অদ্ভুত দেশ, ভারত একটা বিচিত্র দেশ, সবচেয়ে বেশি ভারত বিরোধী মানুষ বাস করে ভারতে। আপনি মনে করেন না ভারত যদি পাকিস্তান তারা তো কিছু করতেই পারে নাই, পারবেও না, অন্যান্য দেশে কিছু করতে পারে নাই, পারবে না। ভারতের যত ক্ষতি করতেছে এই ভারতের ভিতরে থাকা শত্রুরা, ভারতের ভিতরে থাকা দেশ বিরোধী হিন্দু, ভারতের ভিতরে থাকা দেশ বিরোধী মুসলমান, ভারতের ভিতরে থাকা দেশ বিরোধী বাম, এরা ভারতের সবচেয়ে ক্ষতি করেছে। এই ভারত ওই যে অতীতে সোনার চিড়িয়া ছিল, এই 70 বছরের সোনার চিড়িয়া হতে পারত, কিন্তু ভারতের ভিতরে যে দেশ বিরোধী মুসলমান, দেশ বিরোধী হিন্দু, ভারত বিরোধী বাম, এদের কারণে ভারত এগিয়ে যেতে পারে নাই। চীনের চেয়ে বহু আগেই, চীনের চেয়ে শক্তিশালী হওয়ার কথা ছিল, পারে নাই। এই সমস্ত এই মানুষ ভারত আমাদের সাথে যুদ্ধ করবে না, জাস্ট ফুড চেনটা কেটে দিবে, দেওয়ার পরেই ভারত বাংলাদেশের মানুষ না খায় মারা যাওয়া শুরু করবে। কেন যুদ্ধ করবে? এটা তো বলা শুরু হয়ে গেছে যে ভারতের উপর বাংলাদেশ আর নির্ভরশীল না, এই যে সম্পর্ক ভালো না, তারপর বাংলাদেশ কোনো ক্রাইসিস হচ্ছে না। কারণ ভারতের সাথে কে বলছে ক্রাইসিস হচ্ছে না? অনেকেই বলা শুরু করছে অলরেডি
ও যে আচ্ছা আচ্ছা ভারতের আচ্ছা। উপর নির্ভরশীল না এখন আর বাংলাদেশ। বাংলাদেশ কবে ভারতের নির্ভরশীল ছিল না আর কবে ভারতের সাথে নির্ভরশীল না থেকে টিকতে পারবে? তো ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেয়। ভারতের তেল 15 দিনই তো যায় নাই। ভারতের পত্রিকা কি লেগেছে? 15 দিন তো যায় নাই এই ভারত বিরোধী সরকার, বিএনপি, জামাত। আসলে তো এগুলো সব মিলেই সরকার। শুধু বিএনপি ক্ষমতায় না, ক্ষমতায় কিন্তু জামাত, ক্ষমতায় আমার ভাবের পোলারা, ক্ষমতায় হেফাজত, সবাই এখন আওয়ামী লীগ ছাড়া সবাই এখন ক্ষমতায়। সবাই ক্ষমতায়, শুধু আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ক্ষমতায় নেই। দুই একটা সিংকোবাম্মা এখন ক্ষমতায় আছে। যারা বলে ভারতের উপর নির্ভরশীল না, তেল আনলো কেন? ভারতের উপর নির্ভরশীল না মানে এদের তো এখন কি বলবেন? যেই শাহরিয়ার এই দেশের মানুষ কথাটা বলে দেশে শাহরিয়ার যতগুলা দিক থেকে ভারত থেকে বিদ্যুৎ আসছে, এটা খুব তাড়াতাড়ি বন্ধ করা উচিত। মানে এটা এত দামে আসতেছে, এটা বাংলাদেশের কোনো কাজে লাগতেছে না। তাহলে বন্ধ করে দেয়। ওই বালিশটা সাহারিয়ে শুনেন, আমাদেরও যদি বালিশটা সাহারের মতো আমাদের উপর ইনভেস্ট হইতো, আমাদেরও যদি টিভিতে এরকম কথা বলার সুযোগ দিত দেশে বিদেশে, এরকম এরা তো মিথ্যা ন্যারেটিভ তৈরি করে, আমাদের সত্য কথাগুলোই যথেষ্ট। ওই সাহারিয়ারা এত লাফালাফি করে, মিডিল ইস্টের সাদগা দিয়ে দেশ চলে না, মিডিল ইস্টের কামলা দিয়ে দেশ চলে না। ও মনে করছে ওর 6টা ব্যাংক আছে, ও মাসে মাসে ও টাকা পায়, জামাতের ফান্ড দিছে, জামাতের কামলা দিছে, মনে করছে ওর চাপাতে দেশ চলে। ওটা বুঝতেছে তারেক রহমান। 15 দিনের মধ্যে কেন নিতে নিক না, ভারত জোর করে দিছে। ভারত কি বলছে যে তুমি আমার কাছে বিদ্যুৎ নাও, বন্ধ করে দিতে বলেন। তারপরে দীনেশ ত্রিবেদী গেছে, বলে দাও রাষ্ট্রদূত ফিরে নাও এবং বাংলাদেশের ভারতের হাইকমিশন বন্ধ করে দাও, দেখি বাংলাদেশের মানুষের কি পরিণতিটা হয়। দেখি আমরা ওই ইউনুসের কিস্তি যাবে আর ফেরত আসবে না, ইসলামী ব্যাংকের লোন যাবে আর ফেরত আসবে না। চাপা মারতে খুব বললামই তো যে বাংলাদেশের মানুষের 14 গোষ্ঠীর কপাল ভালো, তার মধ্যে আমিও, আমার বাপ দাদাও, আমার আত্মীয় স্বজন, যে আমাদের বাংলাদেশের মানুষের 14 গোষ্ঠীর কপাল ভালো যে ভারতের মতো একটা নিরীহ শক্তিমান ধৈর্যশীল প্রতিবেশীর দেশ পাওয়া গেছে। নইলে ওই যে হুমায়ুন কবিরের ভাষায় বলছি না, সেটা ভাঙ্গা মার দিত। কালকে যদি রপ্তানি বন্ধ করে দেয়, ওই ওই শাহরিয়ারের লজ্জা করে না যে 1 কোটি থেকে 1.5 কোটি বাংলাদেশি ভারতে গিয়ে কামের বেটি সখিনা হয়ে আছে? লজ্জা করে না ওদের? দিন মজুরি করতেছে, ভারতে গিয়ে কামলা দিতেছে, লজ্জা করে না? আর লম্বা লম্বা কথা বলে। আর ভারতের সীমান্ত যদি সিল করে দেয়, চোরা কারবারি, এখনো 1 কোটি বাংলাদেশের মানুষ চোরা কারবারি করে খায়।